এদিকে সন্ধ্যার পর তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। আবারও রাষ্ট্রপতিকে পদত্যাগের চাপ দিলেন ডক্টর ইউনূস। অবশেষে রাষ্ট্রপতির পক্ষে কঠিন অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা। ইউনূস সরকারের চেঞ্জ আসছে খুব শীঘ্রই, হয়তো এই নভেম্বরেই সেটি হয়ে যেতে পারে। ভারতও কিন্তু অ্যালার্ট এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি রাখছেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত। গোয়েন্দা খবর থাকার পরও সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে উদ্বিগ্ন স্থানীয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু বিস্তারিত দেখবো। হাসিনাকে ফেরানোর তৎপরতা তুঙ্গে। আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য মরিয়া চেষ্টা করছে ভারত, এবং একটু একটু করে পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার জন্য সে দেশের নির্বাচন কমিশনের কাছেও কূটনৈতিক চ্যানেল মাধ্যম বার্তা পৌঁছে দিয়েছে ভারত। এর আগে আমরা বলেছিলাম যে শেখ হাসিনার কাছে গুরুত্বপূর্ণ তালিকা পৌঁছে দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যে কারা ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য, কারা বাধ্য করেছিল, কারা পেছন থেকে খেলা খেলেছিল, সেই 135 জনের তালিকা ইতিমধ্যেই শেখ হাসিনার হাতে পৌঁছে দিয়েছেন অজিত দোভাল। আবার একটা বড় কাজ করলেন অজিত দোভাল, এবং এবারের কাজটা আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সবটা নজর রাখছে দোভাল, এবং কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য সেই পরিকল্পনা চলছে, যাতে ডিসেম্বরেই শেখ হাসিনা বাংলাদেশে স্বমহিমায় ফিরতে পারেন। এবং আমরা জানিয়েছি যে ফিরেই আওয়ামী লীগের যাত্রা কিভাবে শুরু হবে, ঐক্যবদ্ধ করা কিভাবে শুরু হবে, 32 ধানমন্ডি থেকে কিভাবে শুরুটা করবেন শেখ হাসিনা, এসব এখন অতীত, আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এই যে 14 মাস সময়, 5ই আগস্টের পর থেকে এতদিন শেখ হাসিনা কাঁদতে কাঁদতে বাংলাদেশ ছাড়লেন, তারপর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা যারা ছেলে মেয়ে তারা দল তৈরি করলো এনসিপি, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে বসানো হলো। তিনি কি পারলেন না সেসব হিসেব নিকেশ বাংলাদেশের লোকজন করছে। যে সংস্কার বলেছিলেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বলেছিলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেই সব এখন ইতিহাস। আজকে যেটা বলতে এলাম, অজিত দোভাল একটা রিভিউ রিপোর্ট তুলে দিলেন শেখ হাসিনার কাছে। আপনাদের অনেকের মনে এখন প্রশ্ন উঠতে পারে, এই ছেলেটা রোজ আসে আর নতুন নতুন বাচাল কথা বলে যায়। আজ্ঞে না, বাংলাদেশ সম্পর্কে আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি। কোনায় কোনায় বাংলাদেশে কী পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা আমাদের প্রতিনিধি মারফত, আমরা আমাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে এবং বেশ কিছু বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা খবর সংগ্রহ করছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আজকে যে বিষয়টা বললাম যে অজিত দোভাল একটি রিভিউ রিপোর্ট তুলে দিলেন, কার কাছে তুলে দিলেন? শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার কাছে এই রিভিউ রিপোর্টটাও গুরুত্বপূর্ণ হবে, এবং এই রিভিউ রিপোর্টে কি আছে আপনাদেরকে সেটা আমাদের এই প্রতিবেদনে আজকে জানানোর জন্যই টেনে আনা। দেখুন, শেখ হাসিনা বুঝতে পেরেছে ভুল কোথাও হয়েছে, এবং যাওয়ার সময় তিনি বলে গেছিলেন একদিন তিনি ফিরবেন। গোপনে গোপনে ফোনালাপের মাধ্যমে আওয়ামী লীগের নেতা নেতৃত্বকে তিনি একত্রিত করার চেষ্টা করছেন। অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কেউ কেউ আবার কলকাতাতেই রয়েছেন। সম্প্রতি কলকাতা নিউ টাউনে বৈঠক হয়েছে, সে কথাও আপনাদেরকে জানিয়েছি আমরা, যে আওয়ামী লীগের 26 নেতা নিউ টাউনের একটা 5-তারা হোটেলে বৈঠক করেছে, সেসব পুরনো। কিন্তু এই যে রিভিউ রিপোর্ট, এই রিভিউ রিপোর্টটা কী নিয়ে? দর্শক বন্ধু, এই রিভিউ রিপোর্ট কেন সরকারের পতন হয়েছিল, হাসিনা সরকারের কেন পতন ঘটল, সে বিষয়েই অজিত দোভাল এবং তার টিম কাজ করেছিল। তার রিভিউ রিপোর্ট শেখ হাসিনার হাতে তিনি পৌঁছে দিলেন 14 মাস পর। এতদিন কিন্তু ভারতবর্ষ কোনো মুখ খোলেনি, এতদিন পর ভারতবর্ষ মুখ খুলল যে দুর্বল শাসন ব্যবস্থার জন্য শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। একাধিক পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল শেখ হাসিনা ঘনিষ্ঠ, শেখ হাসিনার আশপাশের নেতাদের বিরুদ্ধে, যে দুর্নীতিগুলোর অনেকটাই কিন্তু প্রমাণিত। তাই রিভিউ রিপোর্টটা পড়ে পারলে হাসিনা ভুলকে সংশোধন করে কিভাবে আওয়ামী লীগকে সংঘবদ্ধ করা যায় সেই চেষ্টা করুন। দুর্বল শাসন ব্যবস্থা কেন না, ক্ষমতায় থাকতে থাকতে হাসিনা এমন কয়েকজনের ওপর ভরসা করতে শুরু করেছিলেন যাদেরকে তিনি হয়তো ভাবেননি যে তাদেরকে ক্ষমতা থেকে সরানো উচিত, তাদের পদ থেকে সরানো উচিত, নতুন কাউকে সেখানে ঢোকানো উচিত, কারণ তারা ভেতরে ভেতরে দুর্নীতি করে যাচ্ছে, দলকে কার্যত ফোঁপড়া করে দিচ্ছে, দলকে ফাঁকা করে দিচ্ছে, দলকে সামনে রেখে, ঝান্ডাকে সামনে রেখে, প্রতীককে সামনে রেখে আওয়ামী লীগের যে নাম, সেই নামকে নষ্ট করে দিচ্ছে। সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছিল শেখ হাসিনা।
এবং শেষের দিকে তিনি ওই আস্থাভাজনদের কথা শুনেই কাজটা করতেন। শাসনকালের শুরুর দিকে যখন তিনি শুরু করেছিলেন সেই সময় কিন্তু ত্রিস্তরীয় যে তার সাংগঠনিক স্তর, তিনি চেষ্টা করতেন আওয়ামী লীগের নিচু তলার কর্মীদের থেকেও রিপোর্ট নিতে। সেই রিপোর্ট এখন আর শেখ হাসিনার কাছে আসছিল না। তেল লাগানো এবং চোখে ধুলো দেওয়া রিপোর্ট তার কাছে আসতো, সেই রিপোর্টের উপর ভিত্তি করে তিনি নির্দেশ দিতেন, আওয়ামী লীগের নেতারা কাজ করতেন। একাধিক ভুল কাজ হয়েছিল, যার ফলে শাসন ব্যবস্থার ভিত একেবারে দুর্বল হয়ে গিয়েছিল, দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। অজিত দোভালের এই রিপোর্ট কিন্তু শেখ হাসিনার হাতে পৌঁছলো। সাম্প্রতিক নানা রকম ঘটনা প্রবাহে মনে হচ্ছে যেন পরিবর্তনের একটা হাওয়া লাগছে, হাওয়া উঠছে, বাতাসের সনসন শব্দ শোনা যাচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কুয়ালালামপুরে একটি 10 বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিরক্ষার মধ্যে ভারতের প্রতিরক্ষা যুক্ত আছে। ভারতের জন্য কোনো ভূমি যদি প্রতিরক্ষার জন্য থ্রেট হয়, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেটা চীন হতে পারে, সেটা নেপাল হতে পারে, সেটা ভুটান হতে পারে, ভারত সীমান্তবর্তী যে কোনো দেশ যদি ভারতের জন্য নিরাপত্তার থ্রেট হয়, সেটিও সেই প্রতিরক্ষাও সুনিশ্চিত করেই ভারত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এটি নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। এবং একই সাথে গত শুক্রবারে আরেকটি ঘটনা ঘটেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড শুক্রবার মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বলেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকার শাসন পরিবর্তন বা জাতি গঠনের পূর্ব কৌশল শেষ হয়ে গেছে। তিনি তার এই বক্তব্যের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছেন যে বাইডেন প্রশাসনের মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের এই ধারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে এটিকে শেষ করে দেওয়া হয়েছে। বাহরাইনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজ কর্তৃক আয়োজিত বার্ষিক নিরাপত্তা শীর্ষ সম্মেলন মানামা সংলাপের আগে তুলসী গ্যাবার্ডের মন্তব্য, এই বছরের শুরুতে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের দেওয়া মন্তব্যের উপর জোর দেওয়া হয়। তুলসী গ্যাবার্ড আরও বলেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ, অসংখ্য মানুষের মৃত্যু, বিনিময়ে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বৃদ্ধি এবং আইসিসির মতো ইসলামী সন্ত্রাসবাদের উত্থান এবং অনেক ক্ষেত্রে আরও বেশি অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি, সেই বিদেশ নীতির যুগ শেষ হয়ে গেছে। এই দুটো ঘটনাকে কি আমরা সাম্রাজ্যবাদীদের কর্তৃক একটা বিশেষ সিগন্যাল হিসেবে দেখতে পারি কিনা? ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য এবং আরো কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে সরে গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের নাম ভাঙ্গিয়ে কিছু কর্মকাণ্ড এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, বিশেষ করে পাক উপস্থিতি, পাক পরিকল্পনা, পাক হস্তক্ষেপ আমাদের অন্ততপক্ষে বাংলাদেশে জারি আছে, সেগুলোর বিরুদ্ধে ভারতও কিন্তু অ্যালার্ট এবং ভারত সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বা ব্যবস্থা নেবারও প্রস্তুতি রাখছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে চীন এবং বাংলাদেশ সীমান্তের কাছে বিশেষ মহড়া চালাবে ভারত। এজন্য দেশটি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য নোটাম জারি করেছে এবং এটি বলা যায় যে ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আগামী 6 নভেম্বর থেকে ভারতের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই মহড়া চালাবে ভারতীয় বিমান বাহিনী। নোটাম জারির কারণে ওই সময় অন্য কোনো যাত্রীবাহী বা বাণিজ্যিক বিমান ভারতীয় আকাশের ওই পথ দিয়ে উঠতে পারবে না। বিশেষজ্ঞদের মতে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং একই সাথে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে এত বড় মহড়ায় ইঙ্গিত স্পষ্ট যে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের পথ বন্ধ করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি আর্ট ওয়ার্ক বা শিল্পকর্ম উপহার দেন। তাতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে ম্যাপ আঁকা হয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক এই ঘনিষ্ঠতাকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বাংলাদেশ নেতৃত্বের সাথে গত কয়েকদিন ধরে পাকিস্তানের সখ্যতা বেড়েছে বলে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। এই অবস্থায় এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। আমি খানিক আগে বললাম যে মার্কিন সাম্রাজ্যবাদ তারা গুটিয়ে চলে যাবার পথে, কিন্তু শেষ পর্যন্ত তারা চলে গেলেও তাদের নাম ভাঙিয়ে খাওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেই কাজটি পাকিস্তান শেষ পর্যন্ত এখানে করবার চেষ্টা করবে এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সেই প্রচেষ্টা থেকে পাকিস্তানের কর্মকাণ্ডকে দমন করতে ভারত নানা পদক্ষেপ, নানা প্রস্তুতি নিয়ে রেডি আছে। এই যে নোটাম জারি করলো, এটিও ভারতের পূর্ব সীমান্তের ইতিহাসে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আকাশপথে নিরাপত্তা ও মহারানার জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। আমরা কদিন আগে শুনেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সঙ্গেও একটা বৈঠক করেছিলেন। 3 বাহিনী প্রধান ছিলেন, সর্বাধিনায়ক ছিলেন সশস্ত্র বাহিনীর, এবং বিমান চলাচল যে মন্ত্রী, এভিয়েশন মিনিস্টার, সেই মিনিস্টারও ছিলেন সেই বৈঠকে। সেটারই কি ফল আজকে নোটাম জারি করা? এই যে নোটাম জারি করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি উত্তর পূর্বাঞ্চলের চীন, মায়ানমার এবং বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকায় প্রযোজ্য। ভারতীয় বিমান সেনার এই মহড়ার প্রধান উদ্দেশ্য হতে পারে সামরিক প্রস্তুতি যাচাই এবং আকাশ সীমার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোর করা। এই মহড়ার কারণে ভারতের বিমান বাহিনী আকাশপথে সামরিক ফ্লাইট পরিচালনা করতে পারে। যদিও এই মহড়ার নির্দিষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে এটি ভারতের সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সবকিছু মিলিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এখান থেকে লেজ গুটিয়ে চলে যাবার সময় হয়ে গেছে। বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি অস্থির। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি দেখেন যে বর্তমান ইউনূস সরকারের বিরোধী, সবার বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে একদম বিরোধিতায় নেমে গেছেন। আরেকদিকে বাংলাদেশে সাম্রাজ্যবাদের কারণে নানা রকম নড়াচড়া। আপনারা খেয়াল করলেন যে গতকাল 3 বাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এটি কি শুধুই সাক্ষাৎ, এবং সেটি হঠাৎ করে আকস্মিক সাক্ষাৎ, এবং এই সাক্ষাতে যেসব ব্যাখ্যা করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই ব্যাখ্যাগুলো আসলে সঠিক নয়। অন্যদিকে আগামী 4 তারিখ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ফুলকোট সভা ডেকেছেন। ফুলকোট সভা এটি হতে পারে, বিচার বিভাগের সর্বোচ্চ আদালতে ফুলকোট সভা হতে পারে। প্রধান বিচারপতি দায়িত্ব নেবার পরে একবার ডেকেছিলেন, আবার দ্বিতীয়বার ডাকলেন। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এই মুহূর্তে জোরালোভাবে আছে উচ্চ আদালতে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা একটা 111 টাইপের সরকার বা সেরকম কিছু একটা আসে কিনা। কারণ বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে, এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এটা সারা বিশ্বের দাবি, সবার দাবি। মার্কিন সাম্রাজ্যবাদও এখন দাবি করছে আসলে যে সবার অংশগ্রহণের নির্বাচন, এবং সবার অংশগ্রহণ নির্বাচন বলতে এখানে অন্য সবাই তো আছে, আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে। সেই আওয়ামী লীগও যাতে নির্বাচন করতে পারে সেই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করারই কিন্তু সার্বিক অবস্থা দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। অভ্যন্তরীণ ক্ষেত্রে যাই করুন না কেন কিছু হবে না যদি আপনি আন্তর্জাতিক সিগন্যাল না পান। আন্তর্জাতিক সিগন্যালগুলো ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে উঠেছে। প্রতিরক্ষা চুক্তি, তুলসী গ্যাবার্ডের রেজিং চেঞ্জ সংক্রান্ত বক্তব্য, এবং ভারতের নোটাম সামরিক মহড়া, আকাশপথে সামরিক মহড়া জারি, এগুলো এক একটা থ্রেড বললেও যদি বলেন তাহলেও ভুল হবে না, থ্রেডও বলতে পারেন। এটা এক প্রকার সিগন্যাল দেওয়া এসব। কাজে বাংলাদেশের পরিবর্তন আসছে, পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তনের আলামতগুলো সুস্পষ্ট। ইউনূস সরকারের চেঞ্জ আসছে খুব শীঘ্রই, হয়তো এই নভেম্বরেই সেটি হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় যে কি হচ্ছে। আমরা এগুলো বলি, কিন্তু অনেকে এগুলো শুনতে ভাই এখানে অনেক হিসাব আছে। এখনো বলছি যে নভেম্বরে পরিবর্তন হবে, কিন্তু কোথাকার নাট বল্টু কোথায় গিয়ে লাগিয়ে দেয় হঠাৎ করে কেউ বলতে পারে না, পরিবর্তন নাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে কিছু পরিবর্তন আলামত সুস্পষ্ট। অনেক সময় আলামত দেখে বুঝে নিতে হয়, আকাশে মেঘ দেখলে, আকাশের অবস্থা দেখলে বুঝে নিতে হয় যে আজকে বৃষ্টি হবে নাকি রৌদ্রোজ্জ্বল দিন হবে। এই মুহূর্তে যে অবস্থাটি দাঁড়িয়েছে সার্বিকভাবে বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি, তাতে পরিবর্তন আসন্ন, পরিবর্তন আসছে। গোয়েন্দা খবর থাকার পরও সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে উদ্বিগ্ন স্থানীয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ছাত্রলীগের মিছিলের বিষয়ে কি বলছে প্রশাসন, জানাবেন। ছাত্রলীগের মিছিলের বিষয়টি কিন্তু প্রথমেই কিন্তু একদমই উড়িয়ে দিয়েছিল প্রশাসন। তারা যেটি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডই ঘটেনি, ছাত্রলীগ এটিকে কিন্তু এআই দিয়ে তৈরি করে ভিডিও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি সাভারের রেডিও কলোনি এলাকায়। গত শুক্রবার কিন্তু এই স্থানটিতে কিন্তু একদম মহাসড়কের যে মেন লেন, সেই মেন লেনটি বন্ধ করে দিয়ে কিন্তু ছাত্রলীগ প্রকাশ্যে দিনে দুপুরে কিন্তু এখানে মিছিল করেছে, এবং সেই মিছিলটি ক্ষণস্থায়ী হলেও মিছিলটি শেষ করে কিন্তু তারা যার যার মতো বিভিন্ন পয়েন্ট দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। এবং এই মিছিলের পরবর্তীতে কিন্তু এর থেকে কিছুটা সামনে কিন্তু আরো একটি জালেশ্বর এলাকায় কিন্তু একই দিনে আরো একটি মিছিল কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা করেছেন, এবং তার ঠিক দুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু আরো একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় যারা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন তারা। এবং এই বিষয়টি নিয়ে স্থানীয় যারা বিএনপি এবং এনসিপি সহ অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন, এবং তারা কিন্তু এটির বিএনপিকে আমরা দেখি যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু তারা প্রতিবাদ মিছিল করেছেন, এবং এনসিপি কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু তারা সাভার থানায় গিয়েও কিন্তু পুলিশের সাথে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে বরাবরই কিন্তু প্রশাসন এনসিপিকেও কিন্তু এটি এআই দাবি করে। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে ভিডিওর দরজ সকালে দেখে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো এরকম চাঞ্চল্যকর ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।